রাইদা বেশ তাড়াহুড়ো করে হাঁটছে, বলতে গেলে এক প্রকার দৌড়াচ্ছে। আজ ডিপার্টমেন্টের সবচেয়ে কড়া স্যারের ক্লাস। ফার্স্ট ক্লাস কেন ওই পেট মোটা মান্নান স্যারকে দিতে হবে? 1 মিনিট দেরি হলো, ক্লাসে ঢুকতে দেয় না। এদিকে ক্লাস না করেও উপায় নেই। স্যার খিটখিটে হলো, তার ক্লাস ভয়ানক গুরুত্বপূর্ণ। খুব ভালো বোঝান স্যার। কাল রাতে বৃষ্টি হয়ে প্রকৃতি বেশ শীতল ছিল, তাই তো সকালে রায়দার ঘুম ভাঙছে অন্যদিনের চেয়ে বেশ দেরিতে। নিষাদ শয়তানটাও ডাকেনি, আজ ক্লাস মিস হওয়ার সম্ভাবনা আছে। রায়দা বিড়বিড় করে নিজেই নিজেকে বকছে। ঘুমা, আরও বেশি করে মরার ঘুম ঘুমা। রায়দা রে, আজ যদি ক্লাস মিস হয় তবে তোর একদিন আমার একদিন। ওই শয়তানগুলোকে ঘুষ দিয়ে নোটস নিতে হবে। হাতে থাকা লেডিস ওয়াশে সময় দেখে রায়দা রেলগাড়ির মতো দিক বিদিক শূন্য হয়ে ছুটছে। হুট করে কারোর সাথে ভীষণ জোরে ধাক্কা খেলো রায়দা। কোনো খাম্বার সাথে মাথা ঠুকেছে বোধহয়, বেশ লেগেছে। রায়দা মাথা এক হাতে চেপে ধরে সামনের দিকে তাকিয়ে ছোট্ট করে সরি বলে নিজের গন্তব্যে ছুটল। ঝুট ঝামেলা কোনো কালেই রায়দার পছন্দ না। মেয়েটা একবার চোখ তুলে তাকালে দেখতে পেত দুটো গভীর চোখ বহুল প্রতীক্ষিত মূল্যবান কিছু পাওয়ার আনন্দে চকচক করে উঠেছে। রায়দা দৃষ্টিসীমার বাইরে যেতেই সে ঠোঁট প্রসারিত করে হাসল। এক পা এগিয়ে যেতে নিচে পড়ে থাকা কানের দুলটা নজরে এলো। গাঢ় সবুজ পাথরের একটা ছোট্ট দুল। রায়দার পরনও ছিল গাঢ় সবুজ রঙের গোল জামা। সে হাঁটু গেড়ে বসে দোলটা হাতে নিল। পরপর 4টে ক্লাস শেষ করে ভার্সিটির মাঠে গোল করে বসল। দ্য গ্রেট ফাজিল টিম। 5 জন সদস্যের এই টিমে একজন ছাড়া বাকি 4 জন পিএইচডি করা ফাজিল হিসাবে বেশ খ্যাতি আছে তাদের। শুধুমাত্র রায়দা বেশ ভালো রক্ষণশীল পরিবারের মেয়ে। রায়দা কিশোরগঞ্জ গ্রামের চেয়ারম্যানের মেয়ে ওয়াজিহা ইসলাম রায়দা। বাবা ভাইয়ের অনুশাসনে বড় হওয়া রায়দার জন্য ঢাকায় পড়তে আসা খুব একটা সহজ ছিল না। বাবা রায়হান ইসলাম কোনো মতেই মেয়েকে ঢাকায় পাঠাতে রাজি ছিল না, কিন্তু ভাই রিহান ইসলামের শাসনের আড়ালে প্রশ্রয় দিত অনেক বেশি। ভাইয়ের কঠোর নিয়মকানুন মেনে তার ঢাকায় আসা। বরাবরই রায়দা বেশ ভালো স্টুডেন্ট। ভার্সিটির প্রথম দিন সে ফাজিল টিমের সদস্য হয়ে গেছে বলতে গেলে। নিশাতর রুমমেট ওকে টেনে তুলে এই টিমে নিয়ে এসেছে। আর যাই হোক, বন্ধু হিসাবে প্রত্যেকে একটা হীরা, সেটা রায়দা মানে। শুভ গিটারে টুংটাং শব্দ করে সুর তোলার চেষ্টা করছে। কুহু কপাল কুঁচকে খ্যাক করে উঠল। এসব বাজানো বন্ধ কর, ভালো লাগছে না। জীবনটা কেমন যেন পানসে লাগছে। এমন কিছু কর যাতে পানসে ভাবটা কাটে। তা কুহুরানী, কি করলে আপনার জীবনের পানসে ভাবটা কাটবে বলুন? আপনার জন্য এই শুদ্ধের প্রাণ সদা নিবেদিত। তোর পশ্চাতে এমন এক লাথি মারবো না, প্রাণ নিয়ে পালাবার পথ পাবি না। শুদ্ধের কথাই কুহু আরও বেশি খেকিয়ে উঠল। শুদ্ধের মুখটা চুপসে গেল। এই মেয়েটা সবসময় ওর সাথে এমন করে, একটু নরম করে কখনো কথা বলে না, সবসময় খ্যাক খ্যাক করে। শুদ্ধের চুপসানো মুখ দেখে সবগুলো ঠোঁট টিপে হাসছে। নিশাত একটু ভেবে বলল, চল ফার্স্ট ইয়ারেরগুলোকে একটু র্যাক দিই। আজ তো ওদের ফার্স্ট ক্লাস ছিল, সিনিয়র হিসেবে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কুশ সাথে সাথেই বলল, তাই কর, মজা আসবে। শুভ্র ওদের থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা দুটো ছেলেকে ডাকলো হাতের ইশারায়। ছেলে দুটো সামনে এসে দাঁড়াতেই শুদ্ধ বেশ ভাব নিয়ে বলল, কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। ও, তা নাম কি তোমাদের? আমি অব্র আহমেদ, আর ও? পুরোটা বলার আগেই শুভ বলল, ও কি বোবা নাকি, কথা বলতে পারে না? সিনিয়ররা কোনো প্রশ্ন করলে তার জবাব না দেওয়াটা বেয়াদবি, সেটা জানে না? অভ্র পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটার কপাল কুঁচকে তাকায়। চোখে মুখে রাগের আভা ফুটে উঠল। সে গম্ভীর গলায় বলল, জোহান বিন মাহাতাব।
বাহ, চেহারার সাথে নামও বেশ মানানসই। তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে। দেখতে মাশাল্লাহ হিরোর মতো। এখন ফটাফট আমাকে প্রপোজ করো, যাতে আমি টুক করে তোমার প্রেমে পড়ে যাই। শুদ্ধের মুখটা আবারও কালো হয়ে গেল। শুদ্ধ পূর্ণ দৃষ্টিতে জোহান নামে ছেলেটার দিকে চাইল। সত্যিই বেশ সুন্দর দেখতে। কে বলবে এই ছেলে ফার্স্ট ইয়ারে পড়ে? লম্বা চওড়া, ওদের থেকে বড় মনে হয়। চুলের কাটিংটা বেশ হিরো হিরো লুক দিচ্ছে। অব্র আর চোখে জোহানের দিকে চাইল, রাগে লাল হয়ে যাচ্ছে। আজ সব কয়টার কপালে শনি আছে। কুহু আবারও তাড়া দিয়ে বলল, কি হলো, তাড়াতাড়ি করো। আমার আপনাকে পছন্দ হয়নি। চেহারাটা কেমন চৌকা, সেখানে প্রপোজ করার প্রশ্নই ওঠে না। এমন কাট করা কথা শুনে কুহুর চোখ বড় হয়ে গেল। সকলের বেশ হাসি পেল। তাও হাসি চেপে নিশাত জোহানকে উদ্দেশ্য করে বলল, এই জুনিয়র, যেটা বলা হয়েছে সেটা করো। সিনিয়রদের সাথে একদম বেয়াদবি করবে না। সিনিয়ররা যদি বেয়াদবি শেখায় তবে জুনিয়ররা তো তাই করবে। এই যে জুনিয়র হিরো, বড্ড মুখে মুখে তর্ক করছো তুমি। নেহাত তোমায় খুব পছন্দ হয়েছে, নয়তো এতক্ষণে বুঝিয়ে দিতাম বেয়াদবির শাস্তি কি। শাস্তি? কোন অপরাধে? শুভ এতক্ষণে ধৈর্যচ্যুত হলো। খিটখিট করে বলল, বালের প্রেসার বন্ধ কর। এই আবাল বড্ড বেশি বকে। ওই, তোর প্রপোজ করতে হবে না, কান ধরে দাঁড়া, এটাই তোর শাস্তি। জোহান প্যান্টের পকেটে দুহাত গুজে বেশ চমৎকার ভঙ্গিতে দাঁড়ায়। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে পড়ে। তোর কথায় আমি কানে ধরবো? জোহান বিন মাহাতাব তোদের মতো সিনিয়রের ধারে কি ভেবেছিস? ভার্সিটিতে নতুন বলে র্যাগ দিবি? চিনিস আমায়? র্যাগিংয়ের চিপা গলিতে নিয়ে ছেড়ে আসবো। নিজের নামের সাথে সাথে বাপের নামও ভুলে যাবি। এক প্রকার থ্রেট দিয়ে জোহান সেখান থেকে প্রস্থান করলো। ওর পিছনে অভ্র সুরসুর করে চলে গেল। এদিকে ওরা চারজন জোহানের কথা শুনে তবদা খেয়ে বসে আছে। ওদের চেহারা দেখে খিলখিল করে হেসে উঠল রায়দা। এতটা সময় সে সম্পূর্ণ চুপ ছিল, একবারের জন্য চোখ তুলে তাকায়নি। এসব পছন্দ না রায়দার, তবে ছেলেটা সবাইকে শায়েস্তা করে দিয়েছে। একদম বেশ হয়েছে। আর দিবি জুনিয়রদের র্যাগ? বাপ রে, এটা তো পোলা না, আগুনের গোলা। কি চিজ মাইরি, প্রেমে পড়ে গেলাম। শুদ্ধ নাক কুচকে বলল, ছি, তোমার রুচির দুর্ভিক্ষ। তা না হলে কেউ জুনিয়রের প্রেমে পড়ে? ইয়াকথু, বমি আসছে আমার। সাথে সাথেই কুহু চোখ টিপে বলল, গুড নিউজ আছে নাকি দোস্ত? কবে হলো এসব? কে দিল ওর সাপ্লাই? শুদ্ধ চোখ মুখ কুচকে ফেলে মনে মনে বিড়বিড় করে বলে, মেয়ে মানুষ এত অসভ্য হয় কেমনে? ইয়া মাবুদ, এই জিনিস বানানোর সময় ফরমালিন কি বেশি দিয়েছিলে নাকি? পুরাই নষ্ট। জোহান নিজের রুমে বসে বল ছুটছে দেওয়ালে। মুখটা বড্ড শান্ত, মনে কি চলছে তা বোঝা যাচ্ছে না। অভ্র ফ্লোরে বসে এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। জোহান দেখতে অত্যাধিক সুন্দর, একদম চকলেট বয়। যে কোনো মেয়ে এক দেখাই প্রেমে পড়ে যাবে, তবে বড্ড সাংঘাতিক এই ছেলে। অভ্রের এসব ভাবনার মাঝে জোহান হুট করে হাতের বলটা ওর দিকে ছুঁল। একটুর জন্য বলটা প্রাইভেট পার্টে পড়ল না, তবে হাঁটুতে লেগেছে। অভ্র চেঁচিয়ে উঠল, কি করলি এটা? আর একটু হলে তো আমার বউয়ের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেত। তুই আমার বউয়ের হক নষ্ট করলে আমিও তোর বউয়ের ভবিষ্যৎ অন্ধকার করে দিব। ফালতু কথা বলবি না। আমি কখন তোর বউয়ের হক নষ্ট করছি শালা? আমাকে যে এতক্ষণ পর্যন্ত গিলে খাচ্ছিস, এতে আমার বউয়ের হক নষ্ট হচ্ছে না? আমার সৌন্দর্য আমার বউয়ের হক, সে আমাকে গিলে খাবে, তুই কেন গিলছিস আমায়? এই ছেলের কথা শুনে অভ্র 440 ভোল্টের ঝটকা খেয়ে আল্লাহ আল্লাহ করছে। সে একটু তাকিয়ে বলে, সোজা তার ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছিল। ভাবা যায় কি ডেঞ্জারাস ছেলে।
অভ্র মনে মনে কয়েকটা গালি ছুড়ল। শালাই তোর বউ তো সঞ্জয়ের দিকে ফিরেও তাকাবে না, দেখিস। যে জিনিস জুটিয়েছি নাকে দড়ি দিয়ে ঘোরাবে, দেখে নিস। রাত 11:45। রায়দা পড়ছে আর নিশাদ ঘুমাচ্ছে। মেয়েটা 12 বছর বইয়ের ধারে কাছেও যায় না। পরীক্ষা আসলেই নাকে মুখে পড়া ঢুকায়, তখন পারে না পুরো বই একসাথে গিলে ফেলতে। রায়দা ওর দিকে একবার তাকিয়ে আবারও পড়ায় মনোযোগ দিল। তখনই টুংটাং শব্দ করে রায়দার ফোনে একটা মেসেজ এলো। মেসেজ চেক করতে রায়দার কপাল কুঁচকে এলো। মেসেজটা এমন ছিল: ক্যাম্পাসের ঘাসগুলো বড্ড ভাগ্যবান রাই, আপনি অপলক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকেন, অথচ সেই ভাগ্যের কানাকড়িও যদি আমার কপালে জুটত তবে আমি হতাম পৃথিবীর সৌভাগ্যবান ব্যক্তি। জানেন রাই, অজস্র রজনী নিদ্রাহীন কাটিয়েছি আপনার কারণে। আজ আপনি আমার সামনে দাঁড়িয়েছিলেন। আমার হৃৎপিণ্ডের ধোঁকপোকানি ছিল বেগতিক। আপনাকে দেখার পর থেকে আমি কতবার ব্যাকুল হয়ে ছুটে গেছি আপনার আশেপাশে। এই ব্যাকুলতাটুকু আপনি দেখলেন না রাই? রায়দা মেসেজ পড়ে কিয়ৎক্ষণ থম মেরে বসে রইল। এ আবার কোন পাগলের আমদানি হলো? খুব বেশি একটা ভাবলো না। এসব নিয়ে রায়দা ক্যান্টিনে বসে আছে ফাজিল টিম। সকলেই গরম গরম সিঙ্গারা খাওয়ার ফাঁকে ফাঁকে এটা সেটা বলছে, শুধু রায়দা কিছু নোট ঘাটাঘাটি করছে। শুভ হুট করেই ওর হাত থেকে নোটগুলো ছো মেরে নিয়ে নিল। রায়দা কটমট করে তাকায়। শুভ একটা ভেটকি মার্কা হাসি দিয়ে বলল, আমরা সবাই এখানে আড্ডা দিচ্ছি আর তুই বেরি বিদ্যাসাগরের ফিমেল ভার্সন হয়ে বসে থাকবি? তা হবে না সিস্টার। নোটগুলো দে বলছি অশুভ। একদম দিবি না, আগে সিঙ্গাড়া খেয়ে নেন, সকালে তো নাস্তা করিসনি। অনেক গরম, একটু ঠান্ডা হোক। তুই চাইলে আমি ফু দিয়ে ঠান্ডা করে দিতে পারি। রায়দা কোনা চোখে তাকায়। সাথে সাথে নিশাদ ওর সিঙ্গারা দুটোর মধ্যখানে ভেঙে শুভ্রর দিকে এগিয়ে দিয়ে বলল, ধর, এগুলো ফু দিয়ে ঠান্ডা করে দে, নয়তো এই গরম সিঙ্গারা তোর মুখেই ঢুকিয়ে দিব, মুখটা সুপার গ্লু দিয়ে বন্ধ করে দিব। শুভ মুখ কালো করে নিশাতের সিঙ্গারাগুলো ফু দিয়ে ঠান্ডা করে দিচ্ছে। রায়দা ঠোঁট টিপে হাসছে। নিশাতের এমন করার কারণ রায়দার অজানা নয়। রায়দা প্লেট থেকে সিঙ্গারা তুলে নিল। ফু দিয়ে কামড় বসানোর আগে রায়দার ফোনে মেসেজ নোটিফিকেশন এলো। রাই পাখি, এভাবে সিংড়ার ফু দিয়ে তো আমার কলিজায় আগুন জ্বালিয়ে দিলেন। এভাবে কেউ ফু দেয় দুষ্টু? রায়দার চোখ বড় বড় করে একবার ফোনের দিকে আরেকবার হাতে থাকা সিঙ্গারার দিকে চাইল। তাড়াতাড়ি সিঙ্গারা প্লেটে রেখে চারপাশে খুঁজল। ক্যান্টিনে এত স্টুডেন্টের মধ্যে মেসেজ দাতাকে খুঁজে বের করা অসম্ভব। রায়দাকে এরকম চারপাশে কাউকে খুঁজতে দেখে কুহু বলল, কি রে, কাকে খুঁজছিস? রায়দা বিরস মুখে বলল, না, কাকে খুঁজবো? তখনই কুহুর চোখে পড়ে জোহানের দিকে। ছেলেটা বেশ ভাব নিয়ে ফোন টিপছে। উফ, ভীষণ সুন্দর লাগছে ছেলেটাকে দেখতে। কুহুর কাছে জন উঠে যেতেই কুহু ওর পথ আটকে দাঁড়ায়। কি অবস্থা, আগুনের গোলা? ভালো, বখাটে লেডি। কুহু যেন খুব মজা পেল এমন সম্বোধনে। ঠোঁট প্রসারিত করে হাসল। বখাটেপনা না করেও এমন উপাধি পেয়ে বড় আনন্দিত হলাম জুনিয়র। বলেই কুহু জোহানের দিকে হাত বাড়াতে গেলেই জোহান এক পা পিছিয়ে গিয়ে বেশ ঝাঁঝালো শাসানি দিল। আমার বউয়ের হকে হাত দিলে কিন্তু বেধড়ক পেটাবো, তখন কিন্তু লেডিস পেডিস মানব না, অসভ্য সিনিয়র। এমন কথা শুনে কুহু হতভম্ব হয়ে গেল। বাকি সবাই ভিক করে হেসে দিল। জোহান কুহুকে শাসানি দিয়ে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। ও যেতেই নিশাদ বলল, ওই লাদা পোলার পিছনে লাগার কারণ কি? কোন দিক থেকে লেদা লাগে ওরে? কেমন গাট্টা গুট্টা দেখতে, মনে হয় আমাদের চেয়েও বড়, আর দেখতে কত সুন্দর। রুচির দুর্ভক্ষ হলে যা হয় আর কি। খিটমিট করে বলল শুদ্ধ। এত কিছুর মধ্যে রায়দা আছে অন্য জগতে বিভোর। এই বার্তা বাহককে
রিহান কোনোভাবে জানতে পারলে রায়দার লেখাপড়ার সমাপ্তি ঘটাবে। রায়দা বেশ অন্যমনস্ক হয়ে হাঁটছে, পাশে নিশাতও আছে। আজকে কয়েকদিনে বার্তাবাহকে চিনতে সে অস্থির। এটা তো শিওর লোকটা খুব করে ওর দিকে নজর রাখছে, প্রতিটা মুহূর্তের বার্তা সেটার প্রমাণ। রায়দা কী রঙের জামা পরে, কী করে সবটা জানে। ওই দিন ক্যান্টিনে চা খাওয়ার সময় কাপটা পর্যন্ত নিয়ে গেছে, সেটার ছবি তুলো পাঠিয়েছে। একই জ্বালায় পড়ল রায়দা। এসব চিন্তা যখন রায়দার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে, তখনই ঘটে আরেক অঘটন। কারোর সাথে সজোরে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলেই ওর হাতটাকেও শক্ত করে চেপে ধরল। ভয়ে রায়দা চোখ খিচে বন্ধ করে নিল। হাত ধরে রাখা ব্যক্তি খেকিয়ে উঠল। এমন খ্যাক খেকে কথা শুনে রায়দার চোখ খুলে তাকায়। বাপরে, কথার কি ছিরি, রসকস কিচ্ছু নেই। এদিকে রায়দা কত মিষ্টি ভাষী। রায়দা সোজা হয়ে দাঁড়ায়। যখন ওর হাত ছেড়ে দেয়, রায়দা সরি বলার আগে নিষাদ খেকিয়ে উঠল। এই ফটকা জুনিয়র, তুই তো করে করছো কেন? কাকে? হ্যাঁ, ও তোমার সিনিয়র হয়। জোহান ভুরু উঁচিয়ে রায়দার দিকে তাকায়, মুখ বাঁকা করে বলে, এই চড়ুই পাখিটা আমার সিনিয়র। ভাবা যায় কি দিনকাল এলো, এখন চড়ুই পাখিকেও সিনিয়র মানতে হবে। রায়দা চোখ বড় বড় করে তাকায়। কি বলো, চড়ুই পাখি? বার্তাবাহকও তাকে চড়ুই পাখি বলে কয়েকবার সম্বোধন করেছে। রায়দার সামনে থাকা ব্যক্তির দিকে গভীর চোখে তাকায়, তবে মুখে কিছু বলে না। নিশাত কথার জবাব দেয়, তুমি দেখতে হাতি হবে, তাই বলে কি সবাই তোমার মতো হবে? সিরিয়াসলি, আমি হাতি? ইডিয়েট সিনিয়র আপনার চোখে সমস্যা, নয়তো এমন সিক্স প্যাক বডিকে হাতি লাগতো না। এসব দেখে কুহু পড়ে যেতে পারে, আমি নই হাতি কোথাকার। আমার বহুদিনের শখ সিনিয়রদের প্রচুর কেলাবো। বলে হাত উপরে ওঠানোর আগেই নিষেধ ফুরুত হয়ে গেল। জুনিয়রের হাতে মার খেয়ে মান সম্মান শেষ। এদিকে রায়দা এখনও অপলক তাকিয়ে আছে, চোখের পলকই ফেলছে না। রায়দাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জোহান তুড়ি বাজিয়ে ওর ঘোর কাটালো। চিৎকারি মেরে বলল, সিনিয়র চড়ুই পাখি, ক্রাশ খেলেন নাকি? রায়দা থতমত খেলো, নিজেকে সামলে পড়ল। ওইসব পচা জিনিস রায়দা খায় না। তবে আমি ক্রাশ খেয়েছি। আপনি খুব সুন্দর সিনিয়র, দেখেই প্রেমে পড়ে যাওয়ার মতো সুন্দরী চড়ুই পাখি। আপনাকে আমি সিনিয়র ফিনিয়র মানি না, আপনি আমার সুন্দরী চড়ুই পাখি। বলে শীষ বাজাতে বাজাতে জোহান চলে গেল। রায়দা এখনও ঠাই দাঁড়িয়ে আছে। এই জুনিয়র কি তার সাথে ফ্ল্যাট করে গেল নাকি? হাই হাই, কি দিনকাল এলো রায়দার। মনে দুঃখে বনে যেতে ইচ্ছে করছে। লাইব্রেরিতে বসে বই পড়ছে রায়দা। ফোনটা সাইলেন্ট করে ব্যাগে রেখে দিয়েছে। এই ফোনের চক্করে পড়াশোনা সব লাটে উঠেছে। রায়দা মনে মনে দৃঢ় ফোন করে নিয়েছে, এসব মেসেজ সে ইগনোর করবে, যার ইচ্ছে পাঠাতে থাকুক, তাতে তার কি। রায়দা মার্কার দিয়ে গুরুত্বপূর্ণ লাইনগুলো মার্ক করে রাখছে। তখনই বুঝতে পেল তার সামনে কেউ এসে বসেছে। রায়দা চোখ তুলে তাকানোর প্রয়োজন মনে করল না, তবে লোকটি গভীর চোখে তাকিয়ে আছে রায়দার দিকে। গভীরভাবে কেউ তাকে পর্যবেক্ষণ করছে বুঝতে পেরে রায়দা চোখ তুলে তাকায়। সাথে সাথেই ওর কপাল কুঁচকে এলো। মৃদু স্বরে বলল, তুমি আমি? এখানে কি? কেন, এই লাইব্রেরি কি আপনার শ্বশুরের সম্পত্তি নাকি যে এখানে কেউ আসতে পারবে না? রায়দা বিরক্ত হয়ে আবারও বইয়ের পাতায় মন দিল। যত সব ফালতু কথা বলে এই ছেলে, এর সাথে মুখ লাগানোই বেকার। জোহানের গভীর চোখ জোড়া তাক করে রেখেছে রায়দার দিকে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে রায়দাকে। লাইব্রেরির পুরনো দিনের খটখট আওয়াজ করা ফ্যানের শব্দটা বেশ কানে লাগলো। ফ্যানের হালকা বাতাসে উঠছে রায়দার কয়েকটা চুল ও বারবার কানের পাশে গুজে রাখে চুলগুলো। মেয়েটা পড়ছে একদম ক্ষীণ আওয়াজে, শুধু ঠোঁট দুটো নড়ছে। দৃশ্যটা চমৎকার সুন্দর লাগছে জোহানের কাছে। সে টেবিলে হেড ডাউন করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রায়দার দিকে।
রায়দা একটা দীর্ঘশ্বাস ফেলে শব্দ করে বইটা বন্ধ করে রাখলো। কেউ এভাবে তাকিয়ে থাকলে সে পড়বে কি করে? সব মনোযোগে ভাটা পড়ল। বিরক্ত হয়ে রায়দা বলল, কি সমস্যা? আপনি ভীষণ সুন্দর চড়ুই পাখি। তাতে তোমার কি? আমারই তো সব রাই পাখি। আপনি এত সুন্দর দেখে আমার সমস্যা। আপনাকে এত সুন্দর হতে কে বলেছে রাই পাখি? মুহূর্তে রায়দা ঝটকা খেল। বড় পাপড়ি বিশিষ্ট চোখ জোড়ায় বিস্ময় অবিশ্বাস্য স্বরে বলল, তুমি? আমি রাই পাখি। ফোনটা কোথায় রেখেছেন? সে কখন মেসেজ করছি, চেক কেন করছেন না? কতক্ষণ যাবৎ খুঁজেছি জানেন? কতটা অস্থিরতা বুকে নিয়ে পুরো ক্যাম্পাস খুঁজেছি আপনাকে। আর আপনি লাইব্রেরিতে বসে শান্তিতে বই পড়ছেন। আমাকে ধৈর্যের মহাসমুদ্রে ফেলে দিয়ে এত অবুঝ সেজে থাকলে হবে কি করে হবে সুন্দরী চড়ুই পাখি? রায়দা যেন কথা বলার শক্তি হারালো। শেষমেশ কিনা এই জুনিয়র তাকে মেসেজ পাঠায়। এই ছেলের বিবেক বুদ্ধি লোপ পেয়েছে তাই বলে তো রায়দা অবুঝ নয়। রায়দা কিছু না বলে শক্ত মুখ করে উঠে চলে গেল। জোহান সেই একইভাবে বসে ওর চলে যাওয়া দেখল। বিড়বিড় করে বলল, আমার চড়ুই পাখি কি রাগ করলো নাকি? বাহ, ইন্টারেস্টিং তো। এখনও তো আমার পুরো অনুভূতি প্রকাশই করলাম না, তার আগেই রেগে গেছে। আচ্ছা, আমার যে যখন তখন চড়ুই পাখিকে ঝাপটে ধরে চুমু দিতে ইচ্ছে করে, সেটা জানলে কি করবে? থাক জোহান, একটু নিয়ন্ত্রণে থাক। সেটা জানলে তোকে আগুনের গোলা নিক্ষেপ করবে। রায়দা আনমনে বসে আছে বারান্দার ফ্লোরে। বিষণ্ণ দৃষ্টি তাক করা আকাশ পানে। সে কখন থেকে ফোনে নোটিফিকেশন আসছে। রায়দা শোনো না শোনার ভান করে আছে। ছেলেটা নিশ্চয়ই পাগল, নয়তো 2 বছরের বড় কারোর প্রেমে কি করে পড়তে পারে। ভালোই মুসিবত পোহাতে হবে রায়দাকে, সেটা বোঝাই যাচ্ছে। 3টা মাস রায়দার সমানে জোহানকে ইগনোর করে যাচ্ছে, কিন্তু ছেলেটা থেমে নেই। এখন তো প্রায়শই পিছু নেয়। হোস্টেলের সামনে চায়ের দোকানেও আড্ডা দিতে দেখা যায়। রায়দা যখন জোহানের ভাবনায় মশগুল, তখন ওর ফোনটা সশব্দে বেজে ওঠে। রায়দা স্ক্রিনে চোখ রেখে দেখল রিহান কল করেছে। রায়দা দ্রুত কল রিসিভ করে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। শোন, তোকে একটা খবর দেওয়ার জন্য কল করেছি। আব্বু তোর বিয়ের কথা বলছে, উনি পাত্র পছন্দ করেও ফেলেছে। রায়দা আটকে উঠল হঠাৎ বিয়ের কথা শুনে। বিয়ে? আমি তো এখনো গ্র্যাজুয়েশনই কমপ্লিট হয়নি, এখনই বিয়ে? রায়দা যতটা উত্তেজিত হয়ে বলল, রিহান ততটাই শান্ত কণ্ঠে বলল, চিন্তার কোনো কারণ নেই রাইদা, আমি নিজে ছেলের সাথে কথা বলে সময় নিয়েছি। তোর গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরই বিয়েটা হবে। এমনকি বিয়ের পরও তোর পড়াশোনা কোনো সমস্যা হবে না। তবে আব্বু এই ব্যাপারে কিছু জানে না, উনি জানলে সমস্যা হতে পারে। তবে তুই চিন্তা করিস না, আমি সবটা সামলে নেব। স্বস্তির শ্বাস ফেল রায়দা, কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলল, ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ দিতে হবে না পাগলি, তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর। আর একটা কথা, আব্বুর কাছে আমার মান রাখিস, যাতে উনি কখনো আঙুল ধরতে না পারে। রায়দা চুপ করে শুনল। কল কেটে দিতেই স্ক্রিনে দেখল 878টা মেসেজ এসে জমা হয়েছে। রায়দা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা পাশে রেখে দিল। মেসেজগুলো চেক করলো না। জোহান ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে। সে অপেক্ষা করছে রায়দার জন্য। সুন্দরী চড়ুই পাখিটা বেশ জ্বালাচ্ছে তাকে। তার ইগনোরের ঠেলায় জোহানের গড়াগড়ি দিয়ে কাঁদতে ইচ্ছে করে। জোহান বিন মাহাতাবকে ইগনোর করে মেয়ের কলিজা আছে বলতে হবে। এই চড়ুই পাখির জায়গায় অন্য কেউ হলে কানে করে 2-4টে লাগাতো, কিন্তু একে মারা যাবে না। ছোট্ট চড়ুই পাখি একটা, মালে আরেকটা মারার জায়গা খুঁজে পাওয়া যাবে না।
রিক্সা ভার্সিটির সামনে এসে থামাতেই রায়দা নেমে ভাড়া পরিশোধ করলো। জোহানকে দেখেও না দেখার ভান করে ভার্সিটিতে প্রবেশ করলো। জোহানও রায়দার পিছু নিল, বড় বড় পা ফেলে রায়দার সাথেই হাঁটছে। রায়দা পায়ের গতি বাড়ালো, জোহানও বাড়ায়। কমালে জোহানও তাই করে। রায়দা দীর্ঘশ্বাস গোপন করে স্বাভাবিকভাবেই হাঁটছে। জোহান চারিদিকে তাকিয়ে সামনে ফাঁকা দেখে হুট করে রায়দার সামনে দাঁড়িয়ে পড়ল। রায়দা ভোরকে নিজ জায়গায় দাঁড়িয়ে গেছে। রাই পাখি, আমাকে এড়িয়ে কেন যাচ্ছেন? তুমি জানো আমি বয়সে তোমার বড়। জানি, তবে আপনি জানেন না আমি আপনাকে কতটা ভালোবাসি। ভালোবাসা বয়স দেখে হয় না রাই পাখি। ভালোবাসা জাতপাত, ধনী গরিব, ধর্ম অধর্ম মানে না। শোনো, এইসব বড় বড় কথা বলা সহজ। আচ্ছা বাদ দাও, বয়স কম তোমার, তাই এইসব বাচ্চামো করছো। মোহ কেটে গেলে বুঝতে পারবে এইসব ঠিক না। তাছাড়া আমি তোমার বড় এক থাপ্পড়ে কান শিপাটাই ফেলবো। মুখ দিয়ে যদি কোনো বোন বাক্যটা বের হয়, আস্ত বেয়াদব একটা সম্পর্ক বোঝে না। বউ কেমনে বোন হয়? ফাউল কোথাকার। বেশি ভালোবেসে মাথায় তুলে ফেলছি, শয়তান না চেরি। বলে জোহান গটগট করে হেঁটে চলে গেল। রায়দা বেকুব বনে গেল। কি বলে এটা? সে কি এমন বলল যে এতগুলো বকা দিয়ে চলে গেল? রাগে রায়দার নাকের পাটা ফুলে উঠল। ভার্সিটি ক্যাম্পাসে তুমুল যুদ্ধ লেগেছে সিনিয়র জুনিয়রের। জুনিয়রের হাতে বেধড়ক মার খাচ্ছে এক সিনিয়র। যদিও জুনিয়রের কপাল ফেটে রক্ত পড়ছে, তাও সে থামছে না। মাস্টার্সের এক ছাত্রের সাথে অনার্সের এক ছাত্রের এই ঝামেলা স্যারদের কান পর্যন্ত চলে গেছে। ক্যাম্পাসে আবহাওয়ার বেশ গরম এ নিয়ে। ওই ফটকা জুনিয়রের সাহস আছে বলতে হবে, নয়তো সিনিয়রদের এমন তক্তা বানাই। বাপরে, আমাদের ভাগ্য ভালো ছিল, নয়তো ওই দিন জাগ দেওয়ার জন্য আমাদেরও এমন না তক্তা বানাতো। এতটুকু বলে থামলো শুভ। সবাই মন দিয়ে শুভর কথা শুনলেও রায়দা বইয়ের মধ্যেই ধ্যান জ্ঞান দিয়ে রেখেছে। নিশাদ বারবার আর চোখে রায়দার দিকে তাকাচ্ছে। রায়দা এবার চোখ তুলে তাকায়, হুট করে প্রশ্ন করলো, কার কথা বলছিস? জোহান বিন মাহতাব, ওই ফটকা জুনিয়রটা। রায়দার কপাল কুঁচকে এলো। জোহান কেন সিনিয়রদের সাথে ঝামেলায় জড়ালো? ভিতর ভিতর অস্থির হলো, কিন্তু এই অস্থিরতার কারণ রায়দার অজানা। ওকে গভীর চোখে পর্যবেক্ষণ করে নিশাদ বলল, জোহান কাকে মারছে জানিস রায়দা? প্রশ্ন উত্তর চোখে নিশাদের দিকে তাকাই রায়দা। নিশাদ রয়েশ্বরে বলে, তাজিম আশরাফকে, যে সকালে তোকে অশ্লীল কথা বলেছিল। কি নোংরা ছিল তার ইঙ্গিত। তাকে জোহান মারছে। জানিস মারতে মারতে কি বলেছে? ওই অপবিত্র চোখে কেন তাকিয়েছি আমার চড়ুই পাখির দিকে? তোর নোংরা জবান টেনে ছিঁড়ে ফেলবো আমি, যেটা দিয়ে নোংরা মন্তব্য করেছিস। রায়দা নিজের মাথায় দুহাত চেপে ধরল। ছেলেটা পাগল করে ছাড়ছে। নিজেকে এসব ঝামেলায় জড়ানোর কোনো মানে আছে? তখনই নিশাদ আবার বলে উঠল, জোহানের চড়ুই পাখি বড্ড ভাগ্যবতী। ছেলেটা তাকে অসম্ভব ভালোবাসে, তাই না রায়দা? রায়দা চোখ তুলে তাকায়। এই অসম্ভব ভালোবাসা যে জোহান অপাত্রে দান করেছে, সেটা কবে বুঝবে এই ছেলে? রায়দাকে বড্ড অশান্ত দেখালো, বড্ড ছটফট করছে মেয়েটা। তখনই ক্যান্টিনে প্রবেশ করলো জোহান। ফর্সা মুখটা রক্তাভ লাল হয়ে আছে, কপালের কোণা থেকে লাল তরল গড়িয়ে পড়ছে। চোখে মুখের অবস্থা বেহাল। ওই সিনিয়রকে ইচ্ছে মতো পিটিয়েও শান্তি পাচ্ছে না জোহান। রাগে ফোঁস করছে। অভ্রর পিছন পিছন আছে, মিনমিন করে বলছে, ভাই খুব রক্ত ঝরছে, প্লিজ ব্যান্ডেজটা পেঁচিয়ে নে। কঠিন চোখে তাকায় জোহান। অভ্র চুপ হয়ে যায়। জোহান ভয়ঙ্কর রেগে আছে। কখন তাকে ধরে পিটায় তার ঠিক নেই। অভ্রর সাহস করে ব্যান্ডেজের কথা বলে না। তবে হুট করে রায়দা উঠে দাঁড়ায়, সোজা জোহানের সামনে গিয়ে দাঁড়ায়। ওর দিকে এক পলক তাকিয়ে জোহান মাথা নিচু করে বসে থাকে। রায়দা অভ্রের হাত থেকে তুলা স্যাবলন সহ সব কিছু নিজের হাতে নেয়।
সরঞ্জামগুলো টেবিলের উপর রেখে চেয়ার টেনে জোহানের সামনে বসে। বিনা বাক্য পেয়ে জোহানের কপালের রক্ত পরিষ্কার করে রায়দার এমন কাজে ওর বন্ধু মহল পুরাই হতবাক। শুধু নিশাত মিটিমিটি হাসছে। কুহু বিস্ময়কর কণ্ঠে বলল, কি হলো ব্যাপারটা? রায়দা হঠাৎ করে কেন গেল? তাছাড়া ওই আগুনের গোলাও দেখি ঠান্ডা হয়ে গেছে। সুবিধা মনে হচ্ছে না। জোহান আর যাই হোক, তার চড়ুই পাখিকে আঘাত করবে না। শুধু শুধু চিন্তা করছিস তোরা। নিশাতের কথা শুনে সকলেই 440 ভোল্টের ঝটকা খেলো। জোহানের চড়ুই পাখি, তবে রায়তা বেশ নরম হাতে জোহানের কপালে ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছে। জোহান টু শব্দ করছে না। রায়তা ওর নত মুখটার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, তুমি কাজটা একদম ঠিক করনি জোহান। সিনিয়রদের গায়ে হাত তোলা একদম উচিত হয়নি। এখন যদি ভার্সিটি কর্তৃপক্ষ কোনো স্টেপ নেয় তখন কি করবে? যদি টিসি দিয়ে বের করে দেয়? ওই সিনিয়র আপনাকে বাজে কথা বলে একদম ঠিক করেনি রাই পাখি। ওর সাহস কি করে হয় আপনাকে বাজে ইঙ্গিত করার? আমার পবিত্র ভালোবাসা আপনি রাই পাখি। আপনাকে কেউ অসম্মান করলে আমি কোনো কিছুর পরোয়া করব না। জোহানের কথার জবাবে রায়দা কি বলবে বুঝতে পারল না। শব্দগুলো এলোমেলো হলো। জোহান আবারও কণ্ঠে আকুতি এনে বলল, আপনি কাল থেকে হিজাব পরিধান করে আসবেন রাই পাখি। আমার জন্য নিজেকে হেফাজত করবেন। আপনার গলার ওই তিলটা আমার হক, সেটা অন্য কেউ চোখ দিয়ে ছুঁয়ে দিবে, সেটা মানতে আমার কষ্ট হচ্ছে। আপনি খারাপভাবে নিবেন না প্লিজ। আপনি শালীন পোশাক পরেন, তবে জানোয়ারগুলোর নজর অশ্লীল, নোংরা। আমি কথা দিচ্ছি আর কাউকে নোংরা দৃষ্টিতে আপনার দিকে তাকাতে দিব না। তবু আপনি নিজেকে হিজাবে আবৃত করুন, কারণ আমার দৃষ্টিও ওই তিলে স্থির হতে চাই। তবে আমি এখন তা চাই না। আপনি হালাল হলেই আমার দৃষ্টি স্থির করব আপনার পুরো সত্তায়। আমি তাকাই আপনার দিকে, সেটা শুধুই মুগ্ধতা নিয়ে। আমার ভালোবাসায় অন্তত কোনো লালসা নেই, সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারেন। আমি ছেলে হিসেবে বলতে পারি আপনি আমার দৃষ্টিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। রায়দা এতক্ষণে বুঝল জোহান মাথা নত করে রাখার কারণ। হঠাৎ করে রায়দার হৃদয় কম্পিত হলো। এত ভালো লাগা কাজ করলো জোহানের কথায়। সত্যি বলতে রায়দা কখনো জোহানের দৃষ্টিতে অস্বস্তি বোধ করেনি। হয়তো এমন দৃষ্টিতে বিরক্ত হয়েছে, তবে অস্বস্তি বোধ কখনো হয়নি। রায়দা চোখ রাখলো জোহানের দিকে। ছেলেটাকে কোনো দিক থেকে ছোট লাগে না, উল্টো রায়দার চেয়ে বড় মনে হয়। হুট করে চোখ তুলে তাকাই জোহান। দুজনের চোখাচোখি হতে রায়দার হৃদয়টা কেঁপে উঠল। আজ ক্ষণে ক্ষণে রায়দার মনটা তার সাথে বেইমানি করছে। এই যে চোখ সরাতে চেয়েও পারছে না, এ কেমন অনুভূতিতে আটকা পড়েছে রায়দা। পরের দিন থেকে রায়দাকে হিজাব পরিহিত দেখা গেল। রায়দাকে দেখেই জোহানের ঠোঁটে চমৎকার হাসি দেখা গেল। সেই হাসিতে যে রায়দা নামক রমণীর ভিতর তোলপাড় শুরু হয়েছে সেটা কেউ জানল না। সিনিয়র জুনিয়র মারামারির ঘটনাকে কেন্দ্র করে ভার্সিটিতে কি হয়েছে সেটা কারোর জানা নেই। জোহানকে ভার্সিটিতে দেখা গেল, তাজিম আশরাফকে আর দেখা যায়নি। জোহান অব্রকে বগল দাপা করে নিয়ে এলো ওর মামার কাছে। জোহানের মা ছোটবেলায় মারা গেছে। বাবা বড় বিজনেসম্যান, বছরে বেশিরভাগ সময় দেশের বাইরে থাকে। ছেলেকে দেখাশোনা করার সময় কই। মামার কাছে বড় হয়েছে জোহান। বছর 3 হলো অব্রর সাথে আলাদা ফ্ল্যাটে থাকে। সেটারও কারণ আছে। অব্রের মুখের অবস্থা দেখে জোহান খেকিয়ে বলল, তোর মুখ দেখে মনে হচ্ছে আমি তোকে টেনে টুনে জাহান্নামে নিয়ে যাচ্ছি। জাহান্নামে না নিলেও আজরাইলের সামনে নিয়ে যাচ্ছিস। তোর মামাকে দেখলে আমার হাঁটু কাঁপে। আজ তোকে কেন এখানে এনেছি জানিস? অব্র মাথা নাড়িয়ে না বোঝায়। জোহান দাঁত বের করে হেসে বলল, মামাকে তুই আমার চড়ুই পাখি কথা বলবি, রাজি করাবি, নয়তো তোর একটা হাড়ও আমি আস্ত রাখবো না। অব্রের মাথায় আকাশ ভেঙে পড়ল। এমনিতে জোহানের মামা শাহজাহান
কামালকে দেখলে ওর অন্তরাত্মা কাঁপে। তাকে এসব বলবে, অভ্র উল্টো হেঁটে সেখান থেকে ভাগবে। তার আগে শাহজাহান কামাল এসে ওদের সামনে দাঁড়ালো। জোহান মামাকে শক্ত করে জড়িয়ে ধরল। মামা কেমন আছো? কতদিন পর তোমার শরীরের ঘ্রাণ পেলাম। তুমি অসুস্থ ছিলে, কিন্তু ওরা আমাকে তোমার কাছে যেতে দেয়নি। আমি খুব রেগে আছি। জোহানের বাচ্চামো কথা শুনে শাহজাহান কামাল ঠোঁট প্রসারিত করে হাসল। সরি বাচ্চা, ওদের আমি খুব বকবো। এখন বলো তুমি কেমন আছো? মামা খুব মিস করি তোমায় বাচ্চা। অভ্র চোখ বড় বড় করে তাকায়। জোহান কোন দিক থেকে বাচ্চা? এই সাংঘাতিক ছেলে আজ বিয়ে করলে কালই বাচ্চার বাপ হবে। যা মিসকে শয়তান। ওনাদের কথার মাঝে অভ্র বেচারার চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখে শাহজাহান কামাল বলল, কেমন আছো অভ্র? কোনো সমস্যা নাকি? তোমাকে এমন নার্ভাস লাগছে কেন? অভ্রের জান যায়। এই লোককে সবসময় টিভিতে দেখেছে, কত নিউজ শুনেছে, সামনাসামনি দেখছে কয়েকবার, সৌজন্যমূলক কথা হয়েছে। তবে আজ কি বলবে? অভ্র ভয়ে ওর বুক কাঁপছে। অভ্র কপালের ঘাম মুছে কিছু বলার আগে জোহান তার দিকে তীর মেরে দিল। মামা, ওর তোমাকে কিছু বলবে, মন দিয়ে শুনবে কিন্তু। আমি একটু আমার রুম থেকে আসি, তোমরা কথা বলো। বলে জোহান হেঁটে দোতলার দিকে যাচ্ছে। যাওয়ার আগে চোখ দিয়ে অভ্রকে শাসানি দিল। অভ্র ফাঁকা ঢোক গেল। শাহজাহান ওকে স্বাভাবিক করার জন্য বলল, তোমাকে এমন নার্ভাস লাগছে কেন? চলো আমরা বসে কথা বলি। শাহজাহান কামালের সামনে সোফায় বসে আছে অভ্র। ওকে বেশ নার্ভাস লাগছে, ঘেমে নেই একাকার অবস্থা। শাহজাহান কামাল ওকে পানির গ্লাসটা এগিয়ে দিল। উনি অমায়িক হেসে বলল, তুমি ভয় পেও না, নিঃসংকোচে বলো কি বলবে। অভ্র ধীম আওয়াজে প্রথমেই বলল, আপনার শরীর ভালো আছে তো? বুকে ব্যথা নেই তো? অভ্রের এমন কথাই শাহজাহান কামালের কপালে ভাঁজ পড়ল। তবে অভ্র থামল না, গড়গড় করে বলল, জোহান প্রেমে পড়েছে মামা। মেয়েটাকে খুব ভালোবাসে। সারাদিন ওই মেয়ের নাম জপতে থাকে, মানে সিরিয়াস বিষয়। শাহজাহান কামাল বোধহয় খুশি হলো। উনি ঠোঁট নাড়িয়ে সম্মতি জানানোর আগে অভ্র আবার বলল, শুধু সমস্যা হলো মেয়েটা ওর চেয়ে বড় বয়সে। বলার সাথে সাথে শাহজাহান কামালের মুখের হাসি গায়েব হয়ে গেল। কিছুটা সময় নিয়ে উনি গম্ভীর মুখে বলল, কয় মাসের বড়? খুব বেশি না, 2 বছরের সিনিয়র। আপনি এবার অনার্স ফাইনাল ইয়ারে। শাহজাহান কামালের বুকে হাত চলে গেল। উনি বুক চেপে ধরল। মুখের অবস্থা বেহাল। জোহান তার মামার সামনে বসে আছে। এই ছেলের মধ্যে কোনো ভাবান্তর নেই। শাহজাহান কামালের মুখে ঘোর আধার নেমেছে। অভ্র মনে মনে পৈশাচিক হাসি হাসল। নিশ্চিত জোহান এখন তার মামার কাছে ধোলাই খাবে। শাহজাহান কামাল গম্ভীর মুখে বলল, দেশে কি মেয়ের অভাব জোহান? প্রেমে পড়ার জন্য আর মেয়ে ফেলে না। তাকে দেখেই প্রেমে পড়েছি। তাকে দেখার পর অন্য কারো দিকে তাকিয়ে দেখিনি। অত্যাধিক সুন্দরী। আমার সকল অনুভূতি তাকে ঘিরে মামা, আমার চোখে তো তাই। সমাজ মানবে না। তাছাড়া এই সম্পর্কের ভবিষ্যৎ কি জোহান? সমাজ মাই ফুড। আমি তাকে ভালোবাসি, জীবনের শেষ দিন পর্যন্ত ভালোবাসবো। আমি নিজের সাধ্যমতো তাকে যত্ন করে ভালোবাসবো। এখন তুমি ফটাফট রাজি হয়ে যাও মামা। মেয়েটা রাজি আছে তো? না। শাহজাহান কামাল নিজের কপাল চেপে ধরে। তিনি মিনিট 5 চুপ থাকে, নিজ মনে হিসাব কষে। তারপর বেশ স্বাভাবিকভাবে বলে, মেয়েটা যদি রাজি হয় তবে আমি আছি তোমাদের সাথে। তবে তুমি যদি জোর জবরদস্তি করে তবে তোমার বিপরীতে আমি থাকবো। তাই কি করতে হবে সেটা নিশ্চয়ই বুঝছো। রাতা কয়েকটা প্রয়োজনীয় জিনিসের জন্য সুপার শপে এসেছে। ট্রলিতে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিচ্ছে। হঠাৎ রায়দা খেয়াল করলো তার থেকে কিছুটা দূরে জোহানার একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা জোহানের চেয়ে কিছুটা ছোট।
দুজনেই কিছু নিয়ে হাসাহাসি করছে। হঠাৎই রায়দার মনটা খারাপ হয়ে গেল। সে কেন জোহানের চেয়ে বয়সে ছোট হলো না? কোনোভাবেই বয়সে ছোট ছেলেকে নিয়ে ভাবতে নারাজ তার মস্তিষ্ক। তবে মন জুড়ে উত্থাল পাত্থাল ঝড়। আজকাল জোহানের ভাবনায় রায়দার দিন পার হয়। জোহানকে নিয়ে এমন জোরালো অনুভূতি কিভাবে অস্বীকার করবে রায়দা? এসব ভাবনার মাঝে জোহানের সাথে মেয়েটা আশঙ্কিক চাপটে ধরে রায়দাকে। রায়দা হাঁক চকিয়ে ওঠে। মেয়েটা খুশি চিত্তে বলল। রায়দার হৃদয়ে তোলপাড় শুরু হলো, তবে সে মুখে কিছু প্রকাশ করল না। তিশা নিজের মতো করে কথা বলে বিদায় নিয়ে চলে গেল। জোহান রয়ে গেল। ও বেশ স্বাভাবিকভাবেই রায়দার পাশে হাঁটছে। রায়দার মুখ শক্ত করে এটা সেটা নিচ্ছে। জোহান নিজের ফোন বের করে শপে থাকা আয়নার দিকে তাকিয়ে একটা ছবি তুলল। ওরা রায়দার পাশাপাশি। বেশ মানিয়েছে দুজনকে। জোহান যে ছবি তুলেছে সেটা রায়দা খেয়াল করেনি। জোহান ফোনটা পকেটে রেখে রায়দার উদ্দেশ্যে বলল। সামনে তাকান রাই পাখি। রায়দা চোখ তুলে সামনে তাকায়। আয়নায় ওদের দুজনের প্রতিবিম্ব ভেসে উঠেছে। আশ্চর্যর ব্যাপার, রায়দা আর চোখ ফেরাতে পারল না। জোহান আরেকটু পাশ ঘেঁষে দাঁড়ায়। একটু ভালো করে দেখে বলুন তো বেমানান লাগছে কিনা? আপনার পাশে কি আমি অযোগ্য রাই? একটু কি ভালোবাসা যায় না? বয়সের গ্যাপটাই বড় আপনার কাছে। আমার সমুদ্রের ন্যায় গভীর ভালোবাসা চোখে পড়ে না? রায়দার ভেতরটা দুমড়ে মুচড়ে এলো। এই ছেলের গভীর ভালোবাসার সমুদ্রে যে রায়দা হাবুডুবু খাচ্ছে সেটা তো আর কেউ জানে না। রায়দা চোখ জুড়িয়ে আয়নার মধ্যে জোহানকে দেখে নেয়। তারপর কিছু না বলেই টলি নিয়ে কাউন্টারের দিকে চলে যায়। জোহানও ওর পিছু পিছু যায়। বিল পে করার জন্য জোহান নিজের কার্ডটা এগিয়ে দিতে রায়দা আগুন চোখে তাকায়। সাথে সাথে জোহান কার্ডটা পকেটে ঢুকিয়ে নেয়। তবে ব্যাগগুলো নিয়ে সে রায়দার আগে হাঁটা ধরে। রায়দা দীর্ঘশ্বাস ফেলে ওর পিছনে যায়। পা মিলিয়ে ওরা একসাথে হাঁটছে ফুটপাত ধরে। রিক্সা নেওয়ার প্রয়োজন হলেও নিল না কেউই। রায়দার বুকটা ধুকপুক করছে। তাও উপর থেকে মেয়েটা স্বাভাবিক। জোহান উসখুস করে প্রশ্ন করলো। আপনি কি পারফিউম ব্যবহার করেন রাই? ঘ্রাণটা তো মারাত্মক। কেমন নেশা চড়ে যাচ্ছে। জোহান আমার ব্যাগগুলো দাও, আমি নিতে পারবো। জানি পারবেন, তবে আমি নিলে কি সমস্যা? তুমি জানো না কি সমস্যা? জানি না তো। জানো না নাকি জেনেও মানো না? আমি যে বয়সে তোমার বড় সেটুকু সম্মান অন্তত দাও। আপনি বয়সে আমার চেয়ে বড় কেন হলেন? ভিত্তিহীন প্রশ্ন করো না। উচিত বললেই ভিত্তিহীন হয়ে যাচ্ছে। আসল দোষটা আপনার মা বাবার। তারা কেন আপনাকে 2 বছর আগে দুনিয়াতে আনলো? ইচ্ছা করছে ওনাদের নামে মামলা ঠুকে দেই। রায়দা চমকে তাকালো জোহানের দিকে। ওর ঠোঁটে দুষ্টু হাসি। রায়দার বন্ধু মহলে আজকাল জোহানকে বেশ দেখা যায়। রায়দা বাদে সকলেই ওর সাথে বেশ হাসি মজা করে। আর জোহান গিটার নিয়ে এসেছে। ওর হাতে গিটার দেখেই কুহু বলে উঠল। আপনাকে গান শোনাতে আমার বয়ে গেছে বখাটে সিনিয়র। ফটকা জুনিয়র, তুমি গান গাইতে পারলে তো শোনাবে। ও ভীষণ ভালো গান গায়, তবে ভাবে ঠেলাই শোনাবে না। অভ্রের কথায় নিশাত একগাল হেসে বলল। রায়দা গান শুনতে ভীষণ পছন্দ করে। অন্তত তোমার চড়ুই পাখির জন্য হলেও একটা গান শোনাও। জোহান রায়দার দিকে তাকায়। মেয়েটা দৃষ্টি নামিয়ে রেখেছে। মুখ দেখে কিছু বোঝার উপায় নেই। হিজাবে আবৃত মুখখানা বড্ড মায়াবী। জোহান ওর দিকে চেয়ে গিটারে সুর তোলে। তুমি একটা গল্প বলো, আমি শান্ত হয়ে শুনি। তুমি একটা আকাশ আঁকো, আমি তারা গুনি। তুমি একটা পথ খুঁজো, চলি একসাথে। তুমি একটা স্বপ্ন দেখো, আমি আছি তাতে। আমার একটাই তুমি, আমার একটাই তুমি। ভালোবাসার এক পৃথিবী তোমায় দেব আমি। আমার একটাই তুমি, একটা শুধু ভাবনাতে বিভোর হয়ে রই। আপন থেকে আরও আপন কেমন করে হই। আমার একটা তুমি, আমার একটা তুমি। ভালোবাসার এক পৃথিবী তোমায় দেব আমি। একটু শুধু আড়াল হলে খুঁজি আপন মনে। জীবন বলো মরণ বলো,
চাই গো সর্বক্ষণে। আমার একটাই তুমি, আমার একটাই তুমি। রায়দার দিকে তাকিয়েই থেকে গান শেষ করলো জোহান। প্রগাঢ় অনুভূতি সম্পূর্ণ গানে মিশে আছে জোহানের নিখুঁত নিগাঢ় ভালোবাসা। জোহান জানেই না গানের প্রতিটা লাইন হৃদয় ছুঁয়ে গেছে রমণীর। তবে রমণীর মুখোপরি শক্ত রায়তা এই অনুভূতির জাতকলে পিষ্ট হয়ে যাচ্ছে। মায়াবী চোখ জোড়া শক্ত করে বন্ধ করে রাখলো। শেষমেশ রায়তার দ্বারা এমন ভুলটা হয়ে গেল। বয়সে ছোট ছেলেটার অনুভূতির সাথে মিলেমিশে একাকার হলো রায়দার অনুভূতি। মুহূর্তেই কঠিন অনুশাসনে নিজেকে মনে মনে শাসালো রায়দা। এটা কখনো হবে না, হলেও রায়দা কারোর কাছে প্রকাশ করবে না। রায়দা শক্ত ভঙ্গিতেই স্থান ত্যাগ করলো। ফিরে দেখল না জোহানের এক সমুদ্র ব্যাকুলতা, জোহানের এক বুক ভালোবাসা উপেক্ষা করে রায়দা চলে যাচ্ছে। কিন্তু তার ভেতরে প্রলয়ঙ্কারী ঝড়ের তাণ্ডব কেউ টের পেল না। রায়দা চলে যেতেই কুহু ঠাট্টার স্বরে বলল, আমার নির্ভেজাল ভালোবাসার প্রত্যাখ্যান করেছো তুমি আগুনের গোলা। এবার বোঝো ঠেলা। রায়দা নামক রমণীর দহনে জ্বলে পুড়ে হিরে হয়ে যাও। অভিশাপ দিলাম আমি তোমায়। বড্ড দুঃখ পাইছি গো সিনিয়র। অভিশাপ যখন দিবেন তবে এমনিই দিতেন। রায়দা নামক রমণীকে ভালোবেসে তার 4 বাচ্চার বাপ হয়ে যাও, তবেই না সেটা অভিশাপ মনে হতো। শালার সিনিয়র হয়েও অভিশাপ কিভাবে দিতে হয় জানে না। কচুর সিনিয়র এগুলো। বলে জোহান হাঁটা ধরল। কুহুসহ বাকি সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে জোহানের অভিশাপের ধরন শুনে। কুহু হাসতে হাসতে জোরে জোরে চিল্লিয়ে বলে উঠল, এবার মন থেকে অভিশাপ দিচ্ছে। রায়দার 4 বাচ্চার নয়, 400 বাচ্চার বাপ হও তুমি আগুনের গোলা। জোহানের কানে কুহুর কথা গেলেও সে পিছনে ফিরে চাইল না, উল্টো বিড়বিড় করে বলল, এই বাল অভিশাপ দিতেও শিখে নাই। 400 বাচ্চা হলে আমার বউ বাঁচবো নাকি? 4টে ঠিক আছে। যদি বউ বায়না করে তবে 5 নাম্বারটা আনার চিন্তা ভাবনা করব। আমি আবার সচেতন নাগরিক। 5 জনের বেশি হলে জনসংখ্যা বেড়ে যেতে পারে। 5টি সন্তানের বেশি নয়, 4টি হলে ভালো হয়। তবে বউ বায়না করে 10-12টা বাচ্চা নেওয়া কোনো বিষয় নয়। 2 দিন হলো জোহানের দেখা নেই, ভার্সিটিতেও আসে না। অজান্তে রায়দার চোখ দুটো জোহানকে খুঁজছে। ভেতরকার অস্থিরতাই তড়পাচ্ছে মেয়েটা। দৃষ্টিজোড়া ফোনের স্ক্রিনে। একটা মেসেজও আসেনি এই 2 দিনে। অসহায় যন্ত্রণা বুকে তোলপাড় সৃষ্টি করেছে। হঠাৎ হাঁটুতে মুখ গুজে রায়দা ফুপিয়ে উঠল। নিশাত এসে ওর পাশে বসলো, মাথায় হাত বুলিয়ে বলল, হেরে গেছিস তুই রায়দা। জোয়ানের ভালোবাসা তোকে বাধ্য করলো ওকে ভালোবাসতে। রায়দা নিশাতকে জড়িয়ে ধরে কাঁদছে, কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমি কি করব নিশাত? আমি কি করব? আমার দম বন্ধ হয়ে আসছে। আমাদের সমাজ কখনো মেনে নেবে না, আমার পরিবার মানবে না নিশাত। ওর প্রতি আমার অনুভূতি কেন তৈরি হলো? নিশাত হাসলো। মেয়েটা এসব ভেবে জোহানকে এড়িয়ে চলে। বুকে অসহ্য যন্ত্রণা নিয়েও মুখে কিছু বলে না। নিশাত অনেক সময় নিয়ে রায়দাকে বোঝালো, কিন্তু মেয়েটা কেঁদেই অস্থির। যথাসম্ভব রায়দা নিজেকে সামলে নিল। রাত 8টায় রায়দার ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার। জোহানের কল ভেবে রায়দা দ্রুত রিসিভ করলো, কিন্তু ফোনের ওপাশ থেকে অপরিচিত কণ্ঠস্বর কানে এলো। হ্যালো রায়দা আপু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি কে? আপু, আমি অভ্র, জোহানের বন্ধু। ভীষণ বিপদে পড়ে আমি আপনাকে কল করেছি আপু। আসলে জোহানের... অভ্র পুরো কথা বলার আগে রায়দা বিচলিত হয়ে বলল, জোহান, কি হয়েছে ওর? কোথায় জোহান? কি হলো বলছো না কেন? ও ঠিক আছে তো? আপু একটু শান্ত হন, আমি বলছি। জোহানের ভীষণ জ্বর আপু, আমি সামলে নিয়েছিলাম, কিন্তু আজকে খুব বাড়াবাড়ি পর্যায়ে গিয়েছে। জ্বরের ঘরে শুধু আপনার নাম নিচ্ছে। আপনি যদি একবার আমার সাথে আসতেন। তুমি কোথায়? আমি আসছি। আমি আপনার হোস্টেলের নিচে আছি আপু। রায়দা কোনো কিছু না ভেবেই ছুটে বেরিয়ে এলো হোস্টেল থেকে। অভ্র গাড়ি নিয়ে নিচে দাঁড়িয়েছিল। রায়দা যেতেই গাড়ির পিছনের দরজা খুলে দিল। রায়দা উঠে বসতেই অভ্র ড্রাইভিং সিটে বসলো। বিলাসবহুল অ্যাপার্টমেন্টের সামনে গাড়ি থামাতেই রায়দা নেমে দাঁড়ায়। হঠাৎ করে ভয় জেঁকে বসলো।
এত দূর তো চলে এলো, এখন যদি কোনো বিপদ হয়। রায়তার সংকোচ ভরা মুখশ্রী দেখে অভ্র বেশ নরমভাবে বলল, আপু, আপনি ভয় পাবেন না। আমি আপনাকে নিজ দায়িত্বে নিয়ে এনেছি। আপনাকে সুরক্ষিত রাখার দায়িত্ব আপনার এই ভাইয়ের। একটু ভরসা রাখুন আপু। তাছাড়া আপনার গায়ে একটা টোকা পড়লেও জোহান তাকে জ্যান্ত কবর দিবে। রায়তা ভরসা পেল। অভ্রের সাথে পা মিলিয়ে ওদের ফ্ল্যাটে গেল নির্ভয়ে। অভ্র রায়দাকে নিয়ে জোহানের বেডরুমে গেল। কোমল মুড়ি দিয়ে শুয়ে আছে জোহান, জ্বরের উত্তাপে থরথর কাঁপছে। রায়দা ওর কপালে হাত রাখতেই শরীরে জ্বরের ভয়াবহতা টের পেল। অগ্নিকুণ্ডের লাভার মতো গরম হয়ে আছে জোহানের শরীর। দ্রুত কপালে জলপট্টি দিল রায়দা, এতেও তেমন লাভ হচ্ছে না। রায়দা অভ্রের সাহায্যে বালতি করে পানি এনে মাথায় ঢালল। নিবু নিবু চোখে বার কয়েক তাকাই জোহান। জোহানের দৃষ্টি ঘোলাটে, অস্পষ্ট উচ্চারণ করল, রাই পাখি আপনি? রায়দা কিছু বলল না। সে ব্যস্ত জোহানের জ্বর নামাতে। এক হাতে মগ দিয়ে পানি ঢালছে, অন্য হাতে জোহানের চুলের ভাঁজে আঙ্গুল চালিয়ে তালু ঘষে দিচ্ছে। জোহানের অসুস্থতায় রায়দার চোখে মুখে নিদারুণ চিন্তার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। অভ্রকে উদ্দেশ্য করে চিন্তিত ভঙ্গিতে বলল, জ্বর তো কমছে না অব্র, এতটা জ্বর বাঁধালো কি করে? ওষুধ খাওয়াতে হবে আপু। ওকে তো কালকে থেকে কিছু খাওয়াতে পারছি না। রায়দা দ্রুত গতিতে উঠে দাঁড়ে তাড়াহুড়ো করে বলল, তোমাদের কিচেনটা কোন দিকে? আমি কিছু বানিয়ে আনছি। অভ্র রায়দাকে নিয়ে কিচেনে গেল। রায়দা দক্ষ হাতে অল্প সময়ের মধ্যে চিকেন স্যুপ বানিয়ে নিয়ে এলো। ওরা দুজন মিলে জোহানকে টেনে বসালো। দুর্বলতার জন্য ওর মাথাটা হেলে পড়ল। রায়দা বেডের সাথে হেলান দিয়ে জোহানকে বসালো। জোহানের মাথাটা বালিশের সাথে হেলিয়ে রেখেছে। রায়দা গরম চুপে হালকা ফু দিয়ে সেটা জোহানের মুখের সামনে ধোলো, কিন্তু বান্দা মুখই খুলছে না। কাল থেকে এমন করছে আপু, কিছুই খাচ্ছে না। রায়দা এক হাত ওর মুখে রাখলো, হাতটা জ্বলে উঠল। এই ছেলে জ্বরে চৈতন্য হারিয়েছে। রায়দা মৃদু স্বরে ডাকলো, জোহান হা করো, একটু খাও, ওষুধ খেতে হবে, নয়তো জ্বর নামবে না। জোহান আদো ভেজা চোখে তাকায়, অস্পষ্ট তার স্বর। চড়ুই পাখি আপনি এসেছেন? এবার হা করো। রায়দা চামচটা এগিয়ে দিল। রায়দার একটা হাত এখনো জোহানের গালে। জোহান সে হাতটা চেপে ধরল। সত্যি আপনি? এটা আপনি আমার চড়ুই পাখি? প্লিজ হা করো, প্লিজ। জোহান রায়দার বাড়ানো চামচটা মুখে নিয়ে মুখ কুচকে নিল। তেতো রাই পাখি, ভীষণ তেতো। একটু কষ্ট করে খেয়ে নাও। রায়দা একটু অসুবিধা হচ্ছে ওকে খাওয়াতে। একটা হাত জন ধরে রেখেছে শক্ত করে। বিছানায় ঝুঁকে এক হাতে বাটি থেকে স্যুপ তুলতে অসুবিধা হচ্ছে, সেটা খেয়াল করে অভ্র বলল, আপুর হাতটা ছাড়, ওনার খাওয়াতে অসুবিধা হচ্ছে তো। জন মোটেও ছাড়লো না। জ্বরে করে ও যাতে মাতাল তালে ঠিক। অভ্রকে বকতে বকতে বিছানায় এগিয়ে এসে স্যুপের বাটিটা তুলে ধরল। রায়দাকে খাওয়াতে লাগলো। পুরোটা খাওয়ালো রায়দা। ওষুধ খাইয়ে জোহানকে আবার শুয়ে দিল। রায়দা এক হাতেই ওর মাথায় জলপট্টি দিচ্ছে, অন্য হাতটা জোহান নিচের বুকের সাথে চেপে ধরে রেখেছে। অভ্র বেশ ভালো করে রায়দার যত্ন দেখছে ওর অস্থিরতা। টানা 2.5 ঘন্টা রায়দা এক নাগারে বিরতিহীনভাবে জোহানের সেবা করে যাচ্ছে। মুখে বিরক্তি লেশমাত্র নেই। উল্টো রায়দাকে বেশ চিন্তিত লাগছে। বারবার থার্মোমিটার দিয়ে জ্বর চেক করছে। 100 নিচে নেমে এলো জ্বর। স্বস্তির শ্বাস ফেল রায়দা। ক্ষণে ক্ষণে জোহান ওকে ডাকছে। যতবার জোহান ওর নাম নিয়েছে ততবার বুকটা ভীষণভাবে কেঁপে উঠেছে। জন এখনও বিড়বিড় করে বলে যাচ্ছে, আমি আপনাকে ভালোবাসি রাই পাখি, ভীষণ ভালোবাসি। আমাকে একটু ভালোবাসলে কি হয়? একটু ভালোবাসুন। রায়দার বুকে যন্ত্রণা হয়। মুমূর্ষ ব্যথা ওর চোখ থেকে টুপটাপ কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কান্না আটকানোর জন্য রায়দা নিজের ঠোঁট কামড়ে ধরে। অভ্র দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে সবটা পরখ করে। রাত 1:30। এখন জোহানের জ্বর নেই, ঘুমাইছে ও। রায়দা ওর থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়েছে। অভ্র নেই। 5 মিনিট হলো সে রুম থেকে বেরিয়েছে।
রায়তা উঠে দাঁড়ালো। কোমরটা টনটন করছে, অনেকক্ষণ একইভাবে বসেছিল, তাই হয়তো ব্যথা করছে। রায়তা সোজা হয়ে দাঁড়ায়, চোখ ঘুরিয়ে জোহানের রুমটা দেখছে, সব লাক্সারি আসবাবপত্র। হঠাৎ রায়তার চোখ আটকে বেডের উপরে লাগানো বড় ছবিটার দিকে। রায়তা অবাকে চুয়ান্তে, চোখের পলক ঝাপটিয়ে বিস্ময় নিয়ে তাকায়। অভ্র 2 মগ কফি নিয়ে রুমে আসলো। রায়তা এভাবে ছবিটার দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, অবাক হওয়ার কি আছে আপু? যখন আপনার জন্য পুরাই উন্মাদ। সেখানে ওর রুমে আপনার ছবি থাকা স্বাভাবিক। ওর রুমে নয়, ওর ওয়ালেটে, ফোনের ওয়ালপেপারেও আপনার ছবি আছে। এই ছবিটা কোথায় পেল? ছবিটা কে তুলেছে? এটা তো 3.5 বছর আগের, কিন্তু ওর সাথে আমার পরিচয় মাত্র 1.5 বছরের। ও সেদিন কাশবনে আপনাকে প্রথম দেখেছিল, ছবিটাও তুলেছিল। আপনার কত ছবি যে আছে ওর কাছে সেটা আপনি গুণেও শেষ করতে পারবেন না। ওই দিন প্রথম দেখায় আপনাকে ভালোবেসেছে। সেই দিনও আপনার নামটা পর্যন্ত জানতো না। আপনার সম্পর্কে কিছু না জেনেই পাগলের মতো ভালোবেসেছে আপনাকে। 2টা বছর হন্যে হয়ে পুরো ঢাকা শহর খুঁজেছে, এই ছবিটার সাথে কথা বলতো। সেদিন ভার্সিটিতে আপনাকে প্রথম দেখে আসমানের চাঁদ হাতে পেয়েছিল। আমি মনে করি জোহানের ভালোবাসার কাছে আপনাদের বয়সের গ্যাপটা তুচ্ছ। আপনাকে অনুরোধ করছি আপু, এটাকে ইস্যু করে ওর অফুরন্ত ভালোবাসাকে অমর্যাদা করবেন না। আমি জানি আপনি হেজিটেট করছেন, তবে সব বাদ দিয়ে এটা ভেবে দেখুন, জোহানের মতো আপনাকে এতটা কেউ ভালোবাসবে না। হাজার খুঁজলে এমন ভালোবাসা পাবেন না। রায়তা ছবিটির দিক থেকে চোখ সরিয়ে ঘুমন্ত জোহানের দিকে তাকায়। রায়তা ঢাকায় আসা 2 মাস পরে একদিন নিশাতে জোড়াজুড়িতে শাড়ি পরে কাশবনে ঘুরতে গিয়েছিল। এটা সেদিনের ছবি। শরৎকালে কাশবনে ল্যাভেন্ডার কালারের শাড়ি পরা রমণীর প্রথম দর্শনে জোহান বিন মাতাহাব উন্মাদ হয়। রমণীর কাজল কালো মায়াবী চোখজোড়ার দাগ কাটে হৃদয়ে। সেদিন এক মুহূর্তের মধ্যেই জোহানের হৃদয়ে নিজের পাকাপোক্ত জায়গা করে নেয় রায়দা নামক রমণী। জোহান আবিষ্কার করে এই রমণী তার হৃদয়ে তোলপাড় সৃষ্টি করতে সক্ষম। এই রমণীকে ভালোবেসে বুকে জড়িয়ে রাখলেই তার ভিতরে সৃষ্টি হওয়া তোলপাড় থামবে। ভীষণ করে লাগবে রায়দাকে তার। খুব ভোরে রায়দা চোখ লেগে আসে। সারা রাত ও সজাগ। অব্র ঘুমিয়েছে ঘণ্টাখানেক আগে। ফ্লোরে বসে বিছানায় মাথা রেখে ঘুমিয়ে পড়েছে অব্র। রায়দা বেডের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে। ওর একটা হাত এখনও জোহানের চুলের ভাঁজে। 7:30টায় জোহানের ঘুম ভাঙে। চোখ খুলে প্রথমে অব্রকে দেখল। জোহান ওর দিকে তাকিয়ে মৃদু হাসল। ছেলেটাকে প্রচুর জ্বালে জোহান, তবুও অব্রকে ছেড়ে থাকতে পারে না। 3 বছরে ওদের সম্পর্ক অনেকটাই গভীর। জোহান অব্রের দিক থেকে চোখ সরিয়ে পাশে তাকাতেই চমকে গেল। অবিশ্বাস্য স্বরে বলল, রাই পাখি। রায়তা মাথা হেলিয়ে রাখা, ঘুমে তলিয়ে আছে, তাই জোহানের ডাকটা কানে গেল না। রাতের কথা জোহানের কিছুই মনে নেই। জ্বরে চৈতন্য হারিয়েছিল। জোহানের মনে হলো রায়তা তার ভ্রম, তাই জোহান ওর চুলের ভাঁজে থাকা রায়তার হাতটা একটু স্পর্শ করলো। মনে হলো কারেন্টের শক ঠেলো, শরীরটা কেমন ঝাঁকুনি দিল। সত্যি সত্যি রায়তা এসেছে। কখন এলো তার চড়ুই পাখি? তেজি পাখিটা তবে একটু নরম হলো তার প্রতি। জোহান এক দৃষ্টিতে তাকিয়ে আছে রায়তার দিকে। এই মায়াবী মুখশ্রীতে সে ফেসেছে। জোহান রায়তার হাত নিজের মুখের সামনে আনে। নরম তুলতুলে হাতটা আস্তে করে ধরে। নাকের কাছে আনতে মেলি তীব্র ঘ্রাণ নাকে লাগে। মাথাটা ভো ভো করছে। শরীর জুড়ে শিহরণ বয়ে চলেছে। মন চাইছে মেয়েটাকে বুকে এনে শক্ত করে জড়িয়ে ধরতে। রায়তা হালকা নড়ে চড়ে ওঠে। চোখ খুলতে দেখে জোহান ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। রায়তা একটু অবাক হলো না। এই দৃষ্টিতে অভ্যস্ত হয়ে গেছে সে। রায়তা ঝুঁকে জোহানের কপালে হাত রেখে জ্বর চেক করলো। কপাল ঈষৎ উষ্ণ। আবারও জ্বর আসবে। রায়তা চিন্তিত হলো। জ্বর এলো, আবারও নাজেহাল অবস্থা হবে। তাড়াতাড়ি কিছু খাইয়ে ওষুধ দিতে হবে। তুমি উঠে ফ্রেশ হয়ে এসো, আমি কিছু বানিয়ে আনছি, খেয়ে ওষুধ নিতে হবে। একা উঠতে পারবে নাকি অব্রকে ডাকবো? জোহান কিছু বলো না, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রায়তা হতাশ হলো। সে উঠে যেতে নিলে জোহান ওর হাত চেপে ধরল। ধীর কণ্ঠে বলল, আপনি ভীষণ সুন্দর রাইদা, বড্ড আকর্ষণীয় লাগছে।
সদ্য ঘুম জড়ানো কণ্ঠ শুনে আমার হৃদয় ব্যাকুল হচ্ছে। এত কেন জ্বালাচ্ছেন আমায়? আমি কি চলে যাব? যেতে দিলে তো যাবেন। বুকে বেঁধে রাখবো আপনাকে, হৃদয়ের খুব কাছে থাকবেন, উপলব্ধি করবেন আমার হৃদয়ের কতটা জুড়ে আছেন। রায়দা শুনল, হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ো, তোমাকে ওষুধ দিতে হবে, নয়তো আবারও জ্বরে কষ্ট পাবে। জোয়ান হাত ছেড়ে দিতে রায়দা দ্রুত রুম ত্যাগ করলো। রান্নাঘরে ক্যাবিনেট হাতে কয়েকটা নুডলসের প্যাকেট পেল, সেটাই বানালো। অভ্র জোহানকে ফ্রেশ হতে সাহায্য করলো। ওর শরীরে এখনো অধিক দুর্বল। বেডের সাথে হেলান দিয়ে বসলো জোহান। অভ্রকে উদ্দেশ্য করে বলল, আমার চড়ুই পাখি কখন এলো? কাল রাতে ওর অবস্থা বেশ খারাপ ছিল। মামাকে কল করেছি, উনি ঢাকায় নেই। কি করবো বুঝতে না পেরে আপুকে আনতে চলে গেছে। তুই বারবার জ্বরের ঘরে আপুকে ডাকছিলে। তুই বললি আর উনি চলে এলো? তোর অসুস্থতার কথা শুনেই চলে এলো। উনি বেশ বিচলিত ছিল। কাল সারা রাত জেগে তোর সেবা করেছে। জোয়ান হালকা হাসলো। তখনই নাস্তার প্লেট হাতে রুমে প্রবেশ করলো রায়দা। অভ্র চলে গেল। রায়দা জোহানের পাশে বসলো। আবারও জোহানের কপালে হাত রাখলো। শরীর গরম হয়ে আসছে। জ্বরটা কমে আবার কেন আসছে? রায়দার চোখ মুখ অন্ধকার হয়ে এলো। হৃদয়ে তোলপাড় হলো জোহানের অসুস্থতায়। নুডলসের বাটিটা এগিয়ে দিল। জন মোটো হাতে নিল না। নীরব আবদার বুঝতে সময় লাগলো না রায়দার। চামচ মুখের সামনে ধরতে জোহান খেয়ে নিল। ওকে ওষুধও রায়দা খাইয়ে দিল। 1 সেকেন্ডের জন্য জোহানা ওর দৃষ্টি সরালো না। রায়দা বার কয়েক তাকাতেই দুজনের চোকাচুকি হলো। তবে রায়দার মুখ থেকে একটা শব্দ বের হলো না। দুজনের মধ্যে নীরবতা বিরাজমান। আমার প্রতি তোমার ওই অনুভূতি বড়ই লজ্জাজনক। মানুষ শুনলে হাসবে আমাকে নিয়ে। তুমি কি তাই চাও? সবার সামনে আমাকে হাসির পাত্রী হতে দেখলে ভালো লাগবে তোমার? মুহূর্তে জোহানের চোখ মুখ শক্ত হয়ে গেল। আপনাকে নিয়ে হাসার অধিকার আমি কাউকে দেইনি, তাই সে সাহস কেউ করলে তাকে আমি জ্যান্ত ছাড়ব না। সারা দুনিয়ার সামনে আমি দাঁড়াবো। কারো সাধ্য নেই আমাকে ডিঙিয়ে আপনার দিকে আঙুল তোলার। আমি সবটা সামনে নিব রাইদা। আপনি শুধু আমার হন, আমার প্রাণ আপনি। সে আপনাকে নিয়ে কেউ হাসলে আমার বুকটা জ্বলে যাবে। আপনাকে ঘিরেই আমি বেঁচে আছি। রায়দা বুঝলো এই ছেলেকে বলে কোনো লাভ নেই। উল্টো জোহানের কথাই রায়দা দুর্বল হয়ে যায়। ওর মন মস্তিষ্কে চলতে থাকা যুদ্ধে দিশেহারা হয়। মন বলে নিজেকে সমর্পণ কর, এই পুরুষের প্রগাঢ় ভালোবাসে। আর মস্তিষ্ক বলে বাচ্চা ছেলে প্রেমে হাবুডুবু খাওয়ার আগে বিবেকের সামনে দাঁড়া। সেদিনের বিকেলে রায়দা জোহানের ফ্ল্যাট থেকে আসে। পুরো নিস্তব্ধ হয়ে যায়। ওর মনে কি ঝড় বয়ে যাচ্ছে সেটা শুধু ওই জানে। রায়দা খুব করে টের পেল ও জোহানকে ভালোবাসে, অসম্ভব ভালোবাসে। অন্যদিকে রায়দার পরিবারও ওর বিয়ে ঠিক করে রেখেছে। তবুও চেষ্টা করে যেত যদি জোহান ওর থেকে বয়সের এই ব্যবধান না হতো। ভেতরটা হাহাকার করে উঠল। নিজেকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু হলো না। ভিতরে চাপা যন্ত্রণাটুকু ঠিকরে বেরিয়ে এলো। রায়দা হাঁটুতে মুখ গুজে হু হু করে কেঁদে উঠল। কেন এমন নিশ্চিত অনুভূতি আবদ্ধ হলো সে? কয়েকটা দিন রায়দার কোনো পাত্তা নেই। নিজেকে এক প্রকার বন্দি করে রেখেছে। মেয়েটার মনে কি চলছে সেটা ঠাউর করা যাচ্ছে না। জনের হাজারটা কল মেসেজ ইগনোর করে যাচ্ছে। ইগনোর করার দারুণ প্রতিভা নিয়ে জন্মেছে এই মেয়ে। জোহানের মন চায় এই প্রতিভার জন্য কয়েকটা মেডেল ছুড়ে দিতে। খুব যত্ন করে নিজেকে নিয়ন্ত্রণ করে রেখেছে। সময় আসুক, সুদে আসলে এসবে শোধ তুলবে জোহান। সে রায়দার হোস্টেলের সামনে দাঁড়িয়ে ওর নাম্বারে কল লাগালো, কিন্তু রিসিভ করছে না পাষাণ মেয়েটা। শেষমেশ নিশাতের নাম্বারে কল দিল, লম্বা করে সালাম দিল। আসসালামু আলাইকুম সিনিয়র। ওয়ালাইকুম আসসালাম। রাই পাখি কই সিনিয়র? চোখ কান ঠিক আছে তো ওনার নাকি? বোধ বুদ্ধির সাথে সেগুলো অকেজো হয়ে গেছে। নিশাত বুঝেছে জোহানের কথার মানে। সে জবাব দিল, বুঝতার মানুষ অবশেষে থাকলে যা হয়। ফোনের দিকেই তাকিয়ে আছে, তবে রিসিভ করছে না।
স্পিকারে দিয়ে ফোনটা ওনার কাছে নিয়ে যান। নিশাত তাই করলো। রায়দা ফোনটা হাতে নিল না। নিশাতের কথা শুনে বুঝতে পেরেছে জোহান কল দিয়েছে। রায়দা চুপ করে আছে। জোহান বড্ড মায়া মিশিয়ে ডাকলো, রাই পাখি শুনতে পাচ্ছেন? রায়দার বুকটা ধুকপুক করে উঠল, না চাইতো জবাব দিল। হুম। জোহানের মুখে হাসি ফুটে ওঠে। চড়ুই পাখি একটু বারান্দায় আসুন। পারবো না। আমি উপরে আসছি। না। বলে রায়দা ফোন হাতে নিয়ে বারান্দায় ছুটল। রাস্তার পাশে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে জোহান, ফোনটা কানে চেপে ধরা। রায়দা বারান্দায় এসে দাঁড়ায়। কি সমস্যা? এখানে কি? এখানেই তো আমার সব। এখন তাড়াতাড়ি নিচে নেমে আসুন। পারবো না। মাইর দিব কিন্তু। জোহান, আমি কিন্তু রেগে যাচ্ছি। আরে আমি কি আপনাকে সত্যি সত্যি মারবো নাকি? আদরে মাইর চিনেন, আদরে মাইর দিব। তাড়াতাড়ি নেমে আসুন, নয়তো আমি উপরে আসছি। তখন কিন্তু আদরে মাইর সব আপনার আদরে মুখে পড়বে। গলায়ও। রায়দা চেঁচিয়ে উঠল, চুপ করো অসভ্য। আসুন তাড়াতাড়ি। রায়দা 5 মিনিটের মধ্যে নেমে এলো, চোখ মুখ শক্ত করে। রায়দাকে দেখে জোহান সোজা হয়ে দাঁড়ালো, মুখে তার মিষ্টি হাসি। তোলপাল করা হৃদয় নিয়েও রায়দার চোখ মুখ শক্ত করে ওর সামনে এসে দাঁড়ায়। শক্ত কণ্ঠে বল, বড়দের সম্মান করতে জানো না, অসভ্য কোথাকার। সভ্য হয়ে গেলে আপনি আমার হবেন, সেটা তো নিজের ইচ্ছেই হবেন না। তাই আমার আর এই জীবনে সভ্য হওয়া হবে না। অযথা কথা না বলে এখনো কেন এসেছো সেটা বলো। দেখা শেষ, এবার যাও। দেখা শেষ হয়নি, চুপ করে দাঁড়িয়ে থাকুন। চোখে মুখে বিরক্তিভাব ফুটিয়ে রায়দা দাঁড়িয়ে রইল, তবে চোখ নামালো না। জোহানের দিকে তাকিয়ে আছে, মনের তৃষ্ণা মিটাচ্ছে একে অন্যের। জোহান ওর চোখে চোখ রেখে বলল, ভালোবাসি রাই পাখি। বলতে পারেন কেন আপনার মতো পাষাণীকে আমি এত ভালোবাসি? মানুষের তো পশু পাখির জন্য মায়া জন্মায়। আপনার কি আমার প্রতি একটু মায়া জন্মায় না? মায়া না হোক, একটু করুণা করুন। করুণা করে হলেও আমার সাথে থেকে যান। আমি আপনাকে মাথার তাজ বানিয়ে রাখবো, বড্ড যত্ন করে পুষবো চড়ুই পাখি। রায়দার ভেতরটা ছারখার হয়ে যায়। বিষাদায়ক যন্ত্রণা উপলব্ধি করছে না, জনকে গ্রহণ করতে পারছে না, ছেড়ে থাকতে পারছে। চোখ দুটো জল জল করছে, যখন তখন গাল গড়িয়ে অশ্রুকণা ঢল নামবে। নিজের অনুভূতি ব্যক্ত করতে না পারার কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছে রমণীর হৃদয়খানা। দৃষ্টি ঘোলাটে হলো। এমন দিশাহারা পরিস্থিতি থেকে পালাতে চাইছে, তাই উল্টো বলল, আমি তো তোমায় ভালোবাসতে বলিনি, তবে কেন ভালোবাসলে আমায়? কেন এত যন্ত্রণা দিচ্ছ? এখান থেকে যাও। পুরোটা বলার আগে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কথা আটকে গেল। রায়দা মুখ চেপে ধরে দৌড়ে চলে এলো জোহানের সামনে থেকে। জোহান বিচলিত হয়ে ওর পিছু ছুটল। রায়দা হোস্টেলের গেটে ঢোকার আগে জোহান ওর হাত টেনে ধরল। শুধু এতটুকুতেই থামল না, ভরা রাস্তায় রায়দাকে নিজের বুকের সাথে চেপে ধরল। কোনো কিছু তোয়াক্কা করলো না। রায়দা নিজেকে ছানার জন্য ছোটাছুটি করলো, কিন্তু জোহানের শক্তির সাথে পারল না। একটা সময় জোহানের বুকে মুখ গুজে হুহু করে কেঁদে দিল। কান্নার তোপে শ্বাস আটকে আসার জোগাড়। বুকটা ফেটে যাচ্ছে রায়দার। জোহান ওকে শক্ত করে নিজের সাথে মিশিয়ে রাখলো। ছোট্ট পাখি, ছোট্ট চড়ুই পাখিকে সে এভাবে তার বুকে রাখতে চায়। এভাবে কাঁদবেন না, কষ্ট হচ্ছে আমার। আপনার কান্না আমাকে আরও বেশি উন্মাদ করে দিচ্ছে। এতদিন আমি শুধু আপনাকে মানাতে চেয়েছি, তবে আজ থেকে আপনার পাওয়ার জন্য আমি সবটা করব। আপনাকে পাওয়ার জন্য দুনিয়া উলট পালট করে ফেলব। আমার আপনাকে চাই, খুব করে চাই। আমার ভালোবাসা আমার হয়েই থাকবে। রায়দার ঘোরের মধ্যে অস্পষ্ট স্বরে বলল, আমি থাকতে চাই তোমার হয়ে, আমি বাঁচতে চাই তোমার সাথে। যতটা তুমি চাও আমি ততটাই তোমাকে চাই। সম্বিত ফিরে পেতে বুঝলো সে কি বলল। এমন কিছু মোটেও উচিত হয়নি, এমন কিছু বলা মোটেও উচিত হয়নি। রায়দার জোহানের থেকে নিজেকে জোরপূর্বক ছাড়িয়ে নিয়ে হোস্টেলের ভিতর চলে গেল।
জোহান ওর যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো। আর রায় পাখি যে নিজের অনুভূতি লুকাতে ব্যর্থ হলো। দুটো ক্লাস করে রায়তা ভার্সিটি থেকে বেরিয়ে এসেছে। সব কিছু কেমন অসহ্যকর লাগছে। গন্তব্যহীনভাবে এলোমেলো রাস্তায় হাঁটছে রায়দা। কোথায় যাচ্ছে তা জানে নেই। আর কিছুদিন পরে তাদের ফাইনাল এক্সাম। তারপর রায়দা ঢাকা ছেড়ে চলে যাবে। সে বাড়ি গেলেই বিয়ের তোড়জোড় শুরু হবে। বিয়েতে না করার উপায় রায়দা নেই। তার হাত পা বাঁধা। বাবা ভাইয়ের উপর কখনো কথা বলেনি রায়দা। সেখানে নিজের থেকে বয়সে ছোট ছেলেকে ভালোবাসে, এটা বলা তো অসম্ভব। অন্যদিকে জোহান তার মনে গেঁথে আছে। ওকে ছাড়া অন্য কাউকে নিজের জীবনসঙ্গী হিসেবে কখনো মানতে পারবে না। এসব চিন্তায় মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। একটুও শান্তি পাচ্ছে না। হঠাৎ করে ঝিরঝিরি বৃষ্টি শুরু হলো। বৃষ্টির ফোঁটাগুলো তার চোখে মুখে হালকা ভিজিয়ে দিয়েছে। তবুও রায়দা থামলো না। সে হাঁটছে। হঠাৎ মনে হলো বৃষ্টির ফোঁটা পড়ছে না তার উপর। রায়দা থেমে যায়। ছাতা ধরে পাশে দাঁড়িয়ে আছে জোহান। ছেলেটা নিজে ভিজে রায়দার মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে আছে। আজ আর রায়দার ইচ্ছে করলো না ওকে কড়া কথা শোনানোর।